অপর প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী একেবারে ধর্মতলায় ওয়াই চ্যানেলের সামনে থেকে রয়েছেন, যেখানে চাকরিরতরা তারা আন্দোলনে রয়েছেন। কৃষ্ণেন্দু, আজকের যে মূল বিষয় যে যোগ্য অযোগ্য আলাদা করা কি সম্ভব বলে কি পদ্ধতিতে সেটা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু 2 ঘন্টার শুনানিতে তার কোনো উত্তর পাওয়া গেল না। কি বলছেন চাকরিরতরা? দেখো, এটা ঠিক যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার গুরুত্ব দিয়েছেন এই সেগ্রিগেশনের পক্ষে, অর্থাৎ পৃথকীকরণ কিভাবে করা যায় কিভাবে। তো আজকে যেটা একটা নতুন তথ্য, নতুন প্রস্তাব উঠে এসছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আবেদনকারীদের আইনজীবী, তিনি তুলেছেন নতুন করে পরীক্ষা, এবং সেই নতুন করে পরীক্ষাই আজকে শুনানির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে 2016 যারা পরীক্ষায় বসেছিলেন তারা প্রত্যেকে আবার নতুন করে পরীক্ষায় বসবেন। এখানে যারা আছেন তারা প্রত্যেকে 6 বছর ধরে শিক্ষকতা করছেন, তাদেরও সেক্ষেত্রে নতুন করে পরীক্ষায় বসতে হবে। সেই প্রস্তাব আজকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি সরাসরি যাব, এই যে নতুন করে পরীক্ষার প্রস্তাব, কি বলবেন? দেখুন, নতুন করে পরীক্ষা দেওয়ার কোনো জায়গাই নেই, কারণ কি আমরা একটা পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে যথারীতি যা যা পদ্ধতি ছিল পাস করে অলরেডি আমরা কিন্তু পরীক্ষা দিয়ে আমরা সেই পুরো প্রসেসটা পাস করে আমরা নিযুক্ত হয়েছি। তারপরেও যে বিভিন্ন ভ্যারিফিকেশন হয়েছে সেই ভ্যারিফিকেশনগুলোতে আমরা বারবার ডকুমেন্টস দিয়েছি, ইভেন সিবিআই যে ভ্যারিফিকেশন করছে সেখানেও ডকুমেন্ট দিয়েছি। তো সেই ক্ষেত্রে আর পরীক্ষায় বসার কোনো প্রশ্নই নেই। যিনি পরীক্ষা নতুন করে বসার কথা বলেছেন সেই যিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার প্রতি আমার প্রশ্ন, আজকে যদি তাকে নতুন করে মাধ্যমিক পরীক্ষা দিতে বলে তো তিনি কি দিয়ে পাস করতে পারবেন? তার সময় তো মানে এরকম বেআইনি হওয়ার অভিযোগ ওঠেনি। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টে বলছেন যেভাবে দুর্নীতি হয়েছে তাতে এই অবৈধদের পৃথকীকরণ করা সম্ভব নয়, যেটা সুপ্রিম কোর্ট জোর দিচ্ছে। তার সময় যে এরকমভাবে দুর্নীতি হয়নি সেটারই বা কি প্রমাণ রয়েছে? তখন যে দুর্নীতি হয়নি তা তো আমরা কেউ দেখতে যাইনি, বা তিনিও যে কোনো দুর্নীতির মাধ্যমে যে এই জায়গায় পৌঁছাননি সেটাও বা আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। আপনি কি বলবেন? দেখুন, উনি যেটা রিএক্সামিনেশনের কথা বলছেন সেটা উনি ওনার দাবি রাখতেই পারে, কিন্তু আমাদের এখানে প্রশ্ন হলো এই দাবিটা তাদের ক্ষেত্রে রাখা হোক যারা ইল্লিগাল ক্যান্ডিডেট, যারা ইল্লিগালি অ্যাপয়েন্টেড হয়েছে, এবং তারা তো আইডেন্টিফাই, তারা সিবিআই লিস্ট আইডেন্টিফাই, এবং বিকাশ রঞ্জন স্যার যিনি ইল্লিগাল ক্যান্ডিডেটসদের কথা বারবার বলছেন, একেবারে এটাই হলো মূল বিষয়, কারা যোগ্য কারা অযোগ্য সেটা কি আলাদা করা সম্ভব হলে কি পদ্ধতি, সেটা আজকেই জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। 10ই ফেব্রুয়ারি ফের শুনানি রয়েছে। ধন্যবাদ কৃষ্ণ। আমরা তো চেয়েছি যে সমস্ত অ্যাপয়েন্টটাই ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হলে সেখানে মেরিট ডিমেরিটে প্রশ্ন আসে না, তাহলে ফ্রেশ রিক্রুট করো। সেখানে জজেদের ধারণা ছিল ফ্রেশ রিক্রুট মানে আবার সবাইকে ডাকবে, সেটা ক্ল্যারিফাই করলাম সবাইকে কেন, যারা তখন অ্যাপিয়ার করেছিল তাদেরই আবার চান্স দেওয়া হোক, তারা ফ্রেশ পরীক্ষা দিয়ে আসবে, এবং তার জন্য যদি বয়সটা কোনো বাধা হয় সেটাকে কন্ডন করে দাও। সেগ্রিগেশন সম্ভব না, সমস্ত প্রসেসটাই ইল্লিগাল হয়েছে। যখন কোনো প্রসেস ইল্লিগাল হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাঁচা যায় না। এটা আমাদের দুর্ভাগ্য যে কিছু ভালো ছেলেমেয়ে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যদি বিচারপতিরা আমাদের সঙ্গে থাকেন তাহলে যাতে ফ্রেশ এরাই সিলেক্টেড হয়ে আসতে পারেন, সেই জন্যই বক্তব্য রেখেছি। এই ইনস্টিটিউশনাল করাপশন, এই জন্যেই যে করাপশনটা হয়েছে মূলত সরকার এবং এসএসসির মদতে। আমি ব্যাখ্যা করে সমস্ত দেখিয়েছি সুপ্রিম কোর্টকে। তা না হলে হঠাৎ করে সুপারনিউমারি পোস্ট তৈরি করবে কেন, এবং সেই সুপারনিউমারি পোস্ট তৈরি করছে কি ইল্লিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার জন্য। তাহলে আমি যাদের দিয়ে অপরাধ করেছি তাদের বাঁচাতেই হবে। তা না হলে কোনো সরকার কখনো ইল্লিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার চেষ্টা করে, বরং ভাই তুমি চলে যাও, তোমার জায়গায় ভালো লোক আসুক। এবং যে পদ্ধতিতে সিলেকশন হয়েছে, এই নাইসাকে সিলেক্ট করেছে, এই সবটাই একটা বেআইনি কার্যক্রমের মধ্যে পড়ে। সেজন্যই বলেছি ইনস্টিটিউশনাল করাপশন।